আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পলিমার উক্ত অধ্যায় দিনাজপুর বোর্ড 2025 সালে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের উক্ত সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেখতে পাচ্ছি এ এবং বি এর কথা বলছে। এখানে এতে কোকুন এবং বিতে রাবার, প্লাস্টিক, পলিব্যাগ এগুলো দেওয়া আছে। আমাদের প্রথম ক নম্বর প্রশ্নতেই বলছে পুলডোল কাকে বলা হয়। আমরা জানি যে আমাদের যেই জবাই করা মেষগুলো থাকে বা জীবিত মেষগুলো থাকে বা মৃত মেষগুলো থাকে তাদের গা থেকে পশম নিয়ে আসলে আমাদের পোশাক তৈরি করা হয়। ঠিক আছে, ওই পশম নিয়ে আমাদের এক ধরনের পোশাক তৈরি করা হয় এবং এগুলোকে পুলডোল বলা হয়, পুলডোল জাতীয় পোশাক। সো আমাদের পুলডোল যখন বলবে কি লিখবো, যে আমাদের মৃত বা জবাই করা মেষ থেকে যে পশম তৈরি করা হয় তাকেই বেসিক্যালি পুলড ওল বলা হয়। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে মেলামাইনকে থার্মোসেটিং প্লাস্টিক্স কেন বলা হয়, ব্যাখ্যা করো। তাহলে মেলামাইনকে কেন হলো এটা বলা হয়, দেখো আমাদের যে সকল প্লাস্টিক রয়েছে, যে সকল প্লাস্টিকগুলোকে তাপ দিলে সেই জিনিসটা আসলে নরম হয় না, বরং পুরো শক্ত হয়ে যায়, একেবারেই বেশি ছাঁচে ফেলে সেটাকে নির্দিষ্ট তুমি আকার দিতে পারবা না। সো সে সকল প্লাস্টিককে বেসিক্যালি থার্মোসেটিং প্লাস্টিক বলে। মেলামাইনকেও হচ্ছে তুমি যদি তাপ দাও তাহলে সেটা নরম হয় না, বরং সেটা পুড়ে আরো বেশি শক্ত হয়ে যায় এবং এই জিনিসটাকে তুমি একবারের বেশি আকৃতি দিতে পারবা না। এই জন্যই বেসিক্যালি মেলামাইনকে থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়। যেমন তোমার বাসায় যে প্লাস্টিকের বালতি আছে, ঠিক আছে, ওইটাকে তুমি যদি গলাও তাহলে ওটা গলে যাবে এবং সেটাকে দিয়ে তুমি আবার একটা নতুন শেপ বানাতে পারবা। বাট মেলামাইনকে তুমি একবার ইউজ করতে পারবে এবং তারপর এটাকে গলানোর পরে আর নতুন কোনো কিছু তুমি বানাইতে পারবা না। সো এটাকেই বেসিক্যালি বলা হচ্ছে কি থার্মোসেটিং প্লাস্টিক। তো আমাদের পরবর্তী প্রশ্নতে যদি যাই, গতে বলা হচ্ছে এ বস্তু থেকে সুতা তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো। এতে বলা হচ্ছে কোকুন। কোকুন থেকে আমরা জানি যে আমাদের রেশমি পোশাকগুলা বা রেশম সুতাগুলা তৈরি করা হয়। তাহলে এটার প্রক্রিয়াটা আমরা আসলে দেখে নিই যে কিভাবে আমরা এটার প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে পারি। আমাদের বলা হচ্ছে উদ্দীপকের এ হলো আসলে কোকুন। কোকুন থেকে রেশম সুতা আসলে তৈরি করা হয়। সো রেশম সুতা তৈরির প্রক্রিয়াটা ব্যাখ্যা করা হলো রেশম পোকা আসলে কি, রেশম পোকা থেকে তৈরি হয় এক ধরনের আসলে গুটি। এই গুটিটাই হলো এক কোকুন। পরিণত বা গুটি সাবান পানিতে একটা মানে পরিণত পরিমাণের একটা কোকুনকে গুটি বা সাবান পানির মধ্যে লোহার কড়াইয়ের মধ্যে এটাকে সেদ্ধ করা হয়। এতে করে কোকুনের ভেতরকার যে রেশমের পোকা থাকে সেই পোকাটা নষ্ট হয়ে যায়, মরে যায় এবং তার গুনি কেটে বের হয়ে রেশমের গুটিগুলাকে সে আর নষ্ট করতে পারে না। সো সিদ্ধ করার কারণে কোকুন আসলে নষ্ট হয়ে যায় এবং উপর থেকে খোসা আসলে খুব সহজেই সেখান থেকে আলাদা হয়ে যায়। সেখান থেকে খোসা যদি উঠে যায় তাহলে সেখানকার যে রেশমি তন্তুর প্রান্ত বা নাল সেটাকে খুব সহজেই পাওয়া যায় এবং এই নাল ধরে যদি আস্তে আস্তে টানা হয় তাহলে কিন্তু লম্বা সুতাটা খুব সহজেই বের হয়ে আসে। চিকন বা মিহি সুতার জন্য 5 থেকে 7টি কোকুনের নালকে একত্রিত করে চরকার সাহায্যে আসলে টানা হয়। মোটা সুতার জন্য 15 থেকে 20টি কোকুনের নাল একত্র করে চরকার সাহায্যে টানা হয়। নালগুলো একত্রিত করে মানে নালগুলো একসাথে করে এদের গায়ে লেগে থাকা আঠার কারণে একটা আরেকটার সাথে কিন্তু লেগে যায় এবং লেগে যেয়ে সুতার একটা গোছা তৈরি হয়। সো এই প্রক্রিয়ায় বেসিক্যালি কোকুন থেকে রেশমের সুতা তৈরি করা হয়। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে যে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় দৈনন্দিন জীবনে বি যৌগসমূহ কোনগুলো, রাবার, প্লাস্টিক, পলিব্যাগ এগুলো। তাহলে এগুলো ব্যবহারের যে প্রভাব সেটাকে তোমাকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে এর প্রভাবগুলো আসলে কি, আমাদের বলা হচ্ছে যে বি যৌগগুলো হলো রাবার, প্লাস্টিক, পলিব্যাগ এগুলো। সো দৈনন্দিন জীবনে এদের ব্যবহার আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং আমাদের যে ভারসাম্য রয়েছে সেটাকে আরো নষ্ট করে দেয়। সো আমাদের রাবার যে রয়েছে সেটা আমাদের বাতাসের অক্সিজেন এবং ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে এবং সেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায়। তবে কৃত্রিম যে রাবারগুলো সেগুলো পচনশীল নয়, মানে তারা আসলে নষ্ট হয় না, পচনশীল নয়। প্লাস্টিক, পলিব্যাগ এগুলো আসলে কৃত্রিম পলিমার এবং এরাও পচনশীল নয়। এগুলো পুনর্ব্যবহার না করে বর্জ্য হিসেবে যদি অপসারণ করো, মানে এগুলোকে রিসাইকেল না করে, ধরো তুমি একটা পলিব্যাগ একবার ব্যবহার করে ফেলাই দিছো, তাইলেই হলো গিয়ে আমাদের পরিবেশের মধ্যে একটা জমা হতে থাকবে ডাস্ট আকারে। ঠিক আছে, আমাদের পরিবেশে ময়লা বৃদ্ধি পাবে। সেগুলোকে আমাদেরকে পুনর্ব্যবহার করতে হবে, মানে বারবার রিসাইকেল করার চেষ্টা করতে হবে, একটা জিনিসকে অধিকবার ব্যবহার করার চেষ্টা করতে হবে। সো এইটা ব্যবহার না করলে আমাদের কি হয়, পরিবেশের মধ্যে নানান রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একইভাবে পলিব্যাগ এবং প্লাস্টিক যে বর্জ্য রয়েছে সেগুলো পরিকল্পিত উপায় ব্যবস্থাপনা না করায় এর অনেক বড় একটা অংশ নদ নদী, খাল, বিল, জলাশয় এগুলোর মধ্যে যেয়ে পড়ে এবং এইভাবে কিন্তু জমতে জমতে একটা সময় আমাদের যে নদীর গভীরতা সেই গভীরতাটা কমে যায়, যেটা নাব্যতার জন্য একটা মারাত্মক হুমকি স্বরূপ। আবার আমাদের এই যে পলিব্যাগ রয়েছে এটা এবং প্লাস্টিক বর্জ্য মাটির সাথে মিশে মাটির উর্বরতার শক্তিগুলোকে নষ্ট করে দেয়। এমনকি এই সকল পলিব্যাগ এবং প্লাস্টিক বর্জ্য গবাদি পশুর খাবারের সঙ্গে মিশে তাদের মাংস এবং চর্বিতেও জমা থাকে। এই সমস্ত পশুর মাংস খেলে ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আমরা দৈনন্দিন জীবনে আমাদের এই বি যৌগসমূহের ব্যবহার পরিবেশের ভারসাম্য আসলে নষ্ট করে দেয়। আশা করি আজকের ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।